একবার দেখবো যে তাঁরই শিষ্য যারা তারা কি বলছেন, কিভাবে তাঁর স্মৃতিচারণা করছেন। দ্রোণাচার্য পুরস্কার তাকে দিক বা না দিক, আমাদের কলকাতার মাঠের বহু খেলোয়াড় বা ভারতীয় ফুটবলারদের মধ্যে বহু সংখ্যক খেলোয়াড়ের জন্য তিনি যে দ্রোণাচার্য ছিলেন এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। অমলার সাথে আমার একটা এমন রিলেশন, অনেক কিছু মনে রাখার মতো ঘটনা। এক ব্যাগকে ওভারল্যাপে যে সেন্টার করে আসতে হবে এবং সেই গোল হয়, এগুলো কিন্তু অমলদাই দেখিয়ে দিয়েছে। যেহেতু ট্রফি কম পেয়েছে তাই কোচের স্বীকৃতিটা এটা আমার খুব আঘাত করে। অমলদার আবিষ্কার, অমলদার সবসময় আবিষ্কার। যদি তুমি আবিষ্কারের কথা বলো ভারতবর্ষের ফুটবলে, ইনভেনশন যদি বলো, অমল দত্ত ইজ দ্য নাম্বার ওয়ান। এবং আমার কাছে অমল দত্ত ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ কোচ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানে প্রশান্ত যে হয়তো ট্রফির সংখ্যার নিরিখে তিনি বিরাট কিছু পাননি, কিন্তু একজন তার কথা বললেই মনে হয় যে একজন ফুটবল সাধক, একজন ফুটবল গবেষক, যিনি নিজের আনন্দেই একটা গবেষণাগারে বসে নিত্য নতুন সৃষ্টি করে যাচ্ছেন। অবশ্যই একটা কোচ থাকে, প্রচুর ট্রফি পায়, সে তো ট্রফির জন্যই আছে, তার তো সুনাম হয়েছেই। আর একটা লোক নতুন নতুন কিছু তৈরি করছে, প্লেয়ার থেকে আরম্ভ করে, সিস্টেম থেকে আরম্ভ করে, খেলার ভ্যারিয়েশন থেকে আরম্ভ করে। এই লোকটার অবদান কি কম? যে লোকটা এত কিছু তৈরি করছে, তার কাছে দেখা যাচ্ছে মাল মশলাও কম, সেই দিয়ে উনি কিন্তু দারুণভাবে সাড়া জাগাচ্ছেন, নিত্য নতুন করে তৈরি করছেন। এবং এই মডার্ন ফুটবলের সঙ্গে উনি একটা খাপ খাইয়ে কাজ করতে আরম্ভ করেছেন। এরকম স্মৃতি আপনার? এই যে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে যে ডায়মন্ড সিস্টেম উনি করেছিলেন, গোটা ভারতবর্ষে তাক লাগিয়ে দিয়েছিলেন। ডায়মন্ড সিস্টেমটা কি অনেকে অজানা ছিল। এবং 1,31,000 লোক হয়েছিল মাঠে। আজও পর্যন্ত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সিডি পাঠায় ফিফার কাছে যে আমাদের ফুটবল ভারতবর্ষে কত পপুলার। এই 1,31,000 লোক মাঠে গেছে। এই ডায়মন্ড সিস্টেম দেখবার জন্য মানুষ হাঁ করে বসতো যে ডায়মন্ডটা কি। কিন্তু এই ডায়মন্ড সিস্টেমে মোহনবাগান কিন্তু 4 গোল খেয়েছে ইস্টবেঙ্গলের কাছে। তা সত্ত্বেও মানুষ কিন্তু ডায়মন্ড সিস্টেমকেই নিয়ে নিয়েছে। তার কারণ তার খেলার ধরন, তার সিস্টেম দেখা যাচ্ছে সত্যি মডার্ন ফুটবলের সঙ্গে একটা খাপ খাওয়ানোর মতো। এই জন্যেই তাকে ডায়মন্ড কোচ বলা হয়। আমি এখানে একটু প্রদীপদার কাছে আসবো, যে কিন্তু প্রদীপদা কোথাও কি একটু বেশি আনকম্প্রোমাইজিং ছিলেন অমল দত্ত, যার মাসুল তাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে দিতে হয়েছে? সে তো বটেই, এটা অদ্ভুত ব্যাপার। এই জীবনে দেখা যায় যারা প্রতিবাদী এবং চেষ্টা করেন নতুনত্ব কিছু করতে, তারা যখন এই সবসময় প্রতিবাদ করে কাজ করতে চান, যদি কাজে সাকসেসফুল হন তখন সবই ঠিক থাকে, কিন্তু কোনো কারণে যদি সাকসেসফুল না হন তখন মুশকিল শুরু হয়। এটি হচ্ছে ব্যাপার। মনে করো তুমি চেষ্টা করলে আপ্রাণ, দারুণ চেষ্টা করলে, কিন্তু দুর্ভাগ্যবশত তুমি ম্যাচ হেরে গেলে, তখন তোমাকে লোকে গালাগাল করতে শুরু করবে। আমি তো ইসমাইলকে কোচিং দিয়ে মোহনবাগানে কোচিং করি, ফরচুনেটলি আমি অনেক সেফ খেলতাম। আমি ডিফেন্সিভ অর্গানাইজেশন করতাম না, আমি খেলাটায় রাখতাম অ্যাটাকের উপরে, কিন্তু ডিফেন্সে এমন জায়গায় রাখতাম যাতে আমি চট করে খেলাটায় ঘুরতে পারি। খেলা এমনই আছে, এই যদি তোমার গতকালের খেলাটা লক্ষ্য করতে, যে ফ্রান্স ভার্সেস পর্তুগাল কি খেলা খেললো। তো প্রদীপ, আমার একটু এখানে আপনার কাছে জিজ্ঞাসা, যে আপনার সঙ্গে এত ভালো একটা সম্পর্ক, যেমন প্রদীপ আমরা দেখেছি যে ওই পোস্ট ডায়মন্ড সিস্টেম ভোকাল টনিক পর্যায়েও আপনাদের একটা ছবি খুব জনপ্রিয় হয়েছিল, যে আপনারা একজন গান গাইছেন আর একজন তবলা বাজাচ্ছেন, কিন্তু যখন মাঠে দুই যুযুধান পক্ষের কোচ, তখন কোথাও কি ভীষণ বৈরী সেটাও সামনে আসতো? সেটা আসতোই। যদি বলি যে না কিছু ছিল না, আমরা একজন আরেকজনকে চুমু খেতাম, একদমই কিছু করতাম না, একবারে ভুল ধারণা। আমাদের মধ্যে লড়াই ছিল, প্রচন্ড লড়াই ছিল। লড়াই যেমন উনি লুকিয়ে দেখতেন আমার ট্রেনিং প্রোগ্রাম, আমিও লুকিয়ে দেখতাম ওনার ট্রেনিং প্রোগ্রাম, এবং আমি খেলাটাকে তৈরি করতাম সেভাবে সাজাতাম আমার প্লেয়ার্সদের। প্লেয়ার্স তোমার হাতে 11টি প্লেয়ার, 11টি অস্ত্র তোমার হাতে আছে, তোমাকে খেলতে হবে, একটি গোলকিপার তার মধ্যে, সুতরাং বাকি 10 জন খেলতে পারবে মাঠে। তো তোমার সেই অবস্থার মধ্যে তোমাকে খেলে জিততে হবে এবং তোমাকে সেইভাবে সাজাতে হবে টিমটাকে। এবং আমি সেদিক দিয়ে বোধহয় দক্ষ বেশি ছিলাম এবং আমার কপালও ভালো ছিল, তার জন্য আমি এই টিমটাকে এত কিছু করার পরেও আমি তাদের হারাতে পেরেছিলাম। এবং আমার প্লেয়ারও সেরকম ছিল, যেমন বাইচু অসাধারণ কোয়ালিটি প্লেয়ার।
ছোট হাইটের প্লেয়ার কিন্তু এজিলিটি এত ভালো, বিশেষ করে জানবে তোমরা এই যে ইস্টের প্লেয়ার যারা আছে, ধরো নেপালের প্লেয়ার, ভুটানের প্লেয়ার, এখানে মণিপুরের প্লেয়ার, এদের মধ্যে কোয়ালিটি অসম্ভব ভালো আছে, সেটা জানতে হবে। প্রপারলি না জানলে তুমি কে কাজ করতে আমি পারবে আসবো না। প্রদীপ, আমি এখানেই প্রশান্তদার আমার কাছে আসবো। এটুকুই কিন্তু বলবার প্রশান্তদা, যে- অমল দত্তের ক্ষেত্রে একটা জিনিস আমরা শুনে থাকি যে তিনি যেহেতু সিস্টেমটা আলটিমেট, সিস্টেমটা হচ্ছে একদম খুব খুব পবিত্র একটা বিষয়, তার জন্য কখনো অন্য কোনো কোথাও কম্প্রোমাইজ করবেন না। এটা কি ফুটবলারদের সঙ্গে তার যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেটাই কোথাও কোথাও একটুখানি টানাপোড়েন তৈরি করতো? না, আসলে সিস্টেম মানে সিস্টেম মানে প্লেয়ারের কোয়ালিটির থেকেই সিস্টেমটা তৈরি হয়। এবার তিনি ফুটবলারদের মধ্যে জনপ্রিয় ছিলেন? অবশ্যই অবশ্যই ছিলেন। তার কারণ হচ্ছে অমলদার কতগুলো গুণ ছিলেন। যেমন ধরো, অমলদার কাছে এখন দেখা গেল যে আমি খেলবো না, আমার ইনজুরি, এখানে অমলদা কিন্তু আমি খেলবো না, খেলবি না, আমার জায়গায় আর একটা প্লেয়ার খেলবে। এবার যেই প্লেয়ারটা খেলবে সে হয়তো আমার থেকে অনেক কমা প্লেয়ার, কিন্তু অমলদা ওই জায়গায় কমা প্লেয়ারটাকে কিভাবে লাগাবে এই সিস্টেমের মধ্যে, তৎক্ষণাৎ কিন্তু চিন্তা করে 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 সেই জায়গায় সেই প্লেয়ারটাকে নামিয়ে দিল। এবং এই যে সিস্টেম, এই যে প্লেয়ারগুলো, তার উপর একটা আশা ভরসা এই যে থাকা, এটা অমলদার একটা সব থেকে প্লাস পয়েন্ট। আমি একবার মানে ছোট্ট ঘটনা বলি। আমি যখন প্রথম ইস্টবেঙ্গলে খেলে সই করেছিলাম, তখন প্রথম ম্যাচ ছিল, আমরা জাস্ট এশিয়ান ইউথ খেলে ফিরেছিলাম, ক্রুক টাউন ম্যাচ ইডেন গার্ডেনে। তো আমি জার্সি পেয়েছিলাম, কিন্তু আমাকে খেলানো হয়নি, তখন আমি সবে বাচ্চা, উনি খেলাননি। তো তাতে দেখলাম ঠিক আছে, টিম খেলছে। পরে লিগ যখন শুরু হয় তারপরেই আমাকে আগের দিন বললো তুমি কালকে তৈরি হয়ে আসবে। এখন তৈরি হয়ে আসবে মানে আমি খেলবো সেটা তো আমার কাছে অজানা ছিল, কারণ যারা খেলেছে তারা আমার থেকে অনেক সিনিয়র প্লেয়ার, তারা ভালো প্লেয়ার, নিশ্চয়ই তো সে খেলবে। আমি ঠিক কথাটাকেও অতটা সেরমভাবে নিইনি, কিন্তু তৈরি হয়ে আসবেন ঠিক আছে, আমি খেলবো জানতাম না, আমাকে সেইভাবে বলেনি, কিন্তু তৈরি হয়ে আসবে। যখন আমি এলাম তখন যখন টিম লিস্ট তৈরি হতো আগে, ওই 1.5-2 ঘন্টা আগে, দেখলাম লিস্টে আমার নাম রেখেছে। এই যে আস্থাটা রেখেছে, এই আস্থাটা কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমে, অর্থাৎ ট্রেনিং করে দেখেছে, তাতেই মনে হয়েছে ক্রুক টাউন ম্যাচের পরেই যে আমাকে উনি চান্স দেয়। আমি প্রদীপদার কাছে আসবো। প্রদীপদা, যখন অমলদাকে নিয়ে আমরা আলোচনা করি তার চলে যাওয়া নিয়ে, তখন খুব স্বাভাবিকভাবেই আমরা ভীষণ আবেগ আপ্লুত হই। শুধুমাত্র তিনি একজন ফুটবল দার্শনিক ছিলেন, আমাদের ফুটবল, ভারতীয় ফুটবলকে বিশ্বের যে এক্সপোজারটা সেটাই হাত ধরে নিয়েছিলেন তা না, ব্যক্তিগতভাবেও আমি, আপনি, প্রশান্তদা সবাই আবেগ আপ্লুত হই। আজকে যদি অমলদাকে কিছু বলতে হয়, প্রদীপদা কি বলবেন? অমলদাকে আজকাল কিছু বলবো না, কারণ এরপরে উনি যেখানে গেছেন সেখানে বরাবরই বাইরে চলে গেছেন পৃথিবীতে, সেখানে আমি আর নতুন করে কিছু বলবো না। কারণ অমলদাকে আমি ভালোবাসতাম, তাকেও শ্রদ্ধা করতাম, তার এবিলিটিটাকে শ্রদ্ধা করতাম, সবই করতাম। কিন্তু বাবা, খেলা এমনই একটা জিনিস, সেখানে তোমাকে প্রতি পদে তোমায় অঙ্ক কষে যেতে হয়। যদি আমি 4-1 ওই ম্যাচটা না জিতলাম, আজকে আমাকে কেউ লোকে মনে রাখতো না। হ্যাঁ, তাই মনে রাখে, তার কারণ আমি প্রত্যেকটা ম্যাচকে, অমলদাকে ম্যাক্সিমাম ম্যাচ অমলদা আমার কম্পিটিশনে আমি জিতেছি। আপনি জিতেছেন 15টা জিতেছেন, যেখানে অমলদা মাত্র 6টা। এটা কম্পিটিশন, তাহলে বুঝতেই পারছো 15-6 তো খুব একাত্তা ব্যাপার নয়। তো আমার এটুকুই বলবার যে সেখানে আমাকে চেষ্টা করতে হচ্ছে আপ্রাণ, যে আমার ছেলেরা যারা তাদের চেয়ে ভালো খেলে। এই যে অলোক দাস, একটা বাচ্চা ছেলে ছিল, পিন্টু অসাধারণ বল কন্ট্রোল ছিল, প্রশান্ত অসম্ভব ভালো বল কন্ট্রোল, আর দুপায় খেলতে পারে। এইসব প্লেয়ার কম পাওয়া যায় না খুব একটা, বাজারে খুব কম থাকে একেবারে। প্রদীপদা অনেক ধন্যবাদ প্রশান্তদা আপনাকেও। অমল দত্ত তিনি চলে গেলেন, কিন্তু রেখে গেলেন ফুটবলের অগুন্তি মণিমাণিক্য, যেগুলোকে সংরক্ষণ করে আমরা সেদিনই অমল দত্তের প্রতি যে চূড়ান্ত প্রকৃত শ্রদ্ধার্ঘ্য জানাতে পারবো, যেদিন আমরা বিশ্ব ফুটবলের দরজায় সত্যি সত্যি ভারতকে একটা সম্মানজনক স্থানে নিয়ে গিয়ে পৌঁছতে পারবো। সেটাই হবে আমাদের সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধার্ঘ্য। আপাতত এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।